সঙ্গে থাকার জন্য আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আপনি আপনার প্রথম ঘটনাটা প্লিজ একটু শুরু করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি মাহমুদ হাসান মুন্না। আমি জি এসেছি বরিশাল থেকে। জি, বলুন আপনার ঘটনা। তো রাসেল ভাই, প্রথমেই বলতে চাই, আমি আজকে প্রথম যে ঘটনাটা বলবো সেটা আমার দাদার কাছ থেকে শোনা। জি আমার দাদা গত ডিসেম্বর মাসের 23 তারিখে মারা গেছে। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। জি তো আমার দাদারা ছিলেন দুই ভাই। তো জি দাদারাদের যে পুরানো বাড়ি সেটা ছিল আমাদের যে বর্তমান যে এলাকা চন্দ্রমোহন, তার পাশে একটা গ্রামে চরদারিয়াল নাম। জি তো ওইখান থেকে দাদারা চন্দ্রমোহন আইসা একটা বাড়ি করে। তো দাদারা দুই ভাই বাড়ি করার পরে ওই বাড়িতে থাকতো, নতুন বাড়িতে থাকতো দাদারা দুই ভাই। আর আমার যে বড় দাদি ছিলেন উনি আর ওনার আম্মা। তো থাকার পরে তো বাসার যত কাজ টাজ, পুরুষ বলতে আমার দাদাই ছিলেন, কৃষিকাজ করতেন দাদা তখন তখন তো সারাদিনের কাজ শেষে আমাদের ওইখানে আবার রাসেল ভাই গ্রাম অঞ্চলে, জি যে আজকে থেকে মানে 60 দশকে, জি 1960 দশকের দিকে, তো ঘটনাটা ছিল এমন। জি আমাদের পাশের গ্রামে একটা লাঠি খেলার আয়োজন করা হয়েছিল, যে বাংলা বাজার নামে একটা জায়গায়। তো ওইখানে দাদা চিন্তা করলেন যে সারাদিনের কাজ শেষে লাঠি খেলা দেখতে যাবে। তো দাদা যখন মানে সারাদিনের কাজ শেষ করার পরে লাঠি খেলা দেখতে যাবে, তো আগে গ্রাম অঞ্চলে তেমন রাস্তাঘাট অবস্থা ভালো ছিল না। তো মানুষের চলাচলের মাধ্যম হিসাবে নৌকা ব্যবহার করতো। জি বিশেষ করে যারা কৃষিকাজ করতো তাদের তো বাসায় নিজেদের একটা করে নৌকা থাকতো এমন। তো দাদা সারাদিনের কাজ শেষে নৌকা নিয়ে ওই পাশের গ্রামে, যেখানে লাঠি খেলা হচ্ছে ওইখানে চলে যায়। তো উনি সন্ধ্যার পরে ওনার কাজ শেষে লাঠি খেলা দেখতে যায়। তো লাঠি খেলা শেষে যখন বাসায় আসতেছিল তখন আনুমানিক রাত, উনি আমার যেটা বলছেন 10টা থেকে কি 11টা হবে এরকম একটা মাঝামাঝি সময়। তো উনি আসতেছেন নৌকা দিয়ে, আস্তে আস্তে একা আসতেছেন রাত্রেবেলা। তো গ্রাম অঞ্চলে 10টা 11টাই অনেক রাত্র। তো উনি যখন খালের একটা পাড় দিয়ে আসতেছিলেন, তো খালটা ছিল বিলের সাথে মানে অ্যাডজাস্ট করা। তো ওই সময়টা ছিল বর্ষাকাল, পানিতে পুরা ভরা ছিল। তো উনি খালের পাড় দিয়ে যখন আসতেছিলেন, কিছু দূর যাওয়ার পরে উনি দূরে একটা আলো দেখতে পায়। তো যখন আলোটা দেখতে পায়, তো উনি নৌকা চালাচ্ছেন, চালায় যখন আলোটার কাছাকাছি চলে আসে, তো দেখে যে ওইখানে একটা ঘাট ছিল। ওই ঘাটের পাড়ে একটা মহিলা দাঁড়ানো। তো ওনারে মহিলা হাত দিয়ে ইশারা করতেছে নৌকাটা থামানোর জন্য। তো উনি নৌকাটা থামায়। থামানোর পরে উনি যেটা দেখছে, তো ওই যে মহিলা ওনারও চিনে, আমাদের এলাকার এক লোক, ওনার নাম ছিলেন জব্বার, ওনার আম্মা। জি তো উনি বলতেছে যে বাবা, তুমি আমার একটা উপকার করবা, আমার স্ত্রীর তো মানে এই প্রসব বেদনা উঠছে, তুমি একটু কষ্ট করে, আমাদের ওই গ্রামে একটা মহিলা ছিলেন দাইমা, যিনি উনি আবার ওই মানুষের বাড়ি বাড়ি যেয়ে এই কাজ করতেন, মানুষের সাহায্য করতেন। তো আমার একটু ওই যে খান নামে একটা বাড়ি ছিল, তো ওইখানে নামাই দিবা একটু কষ্ট করে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, ওনার ছেলে আবার আর্মিতে চাকরি করতো তখন। জি তো উনি অত কিছু ভাবে নাই, তখন উনি চিন্তা করলো যে মানুষের সাহায্য করি। তো উনি উঠাইছে, উঠানোর পরে উনি নৌকা চালাচ্ছে। তো তখন রাসেল ভাই ওই সময়টা ছিল ভাটা ভাটা চলতেছিল তখন। তো উনি পিছনে ফিরে দাঁড় বাইতেছিল নৌকার। তো ওইটা পাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার দাদা আবার কি করতেন, স্মোক করতেন। তো জি উনি চিন্তা করলো যে এখন একটা সিগারেট ধরাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো উনি সিগারেট ধরানোর জন্য, সিগারেটটা ছিল আবার পিছনে, উনি সেটা নেওয়ার জন্য একটু পিছনে তাকায়। তো রাসেল ভাই তাকানোর পরে উনি যে ফার্স্ট যেটা দেখে, তো সেটা হলো গিয়া ওই যে মহিলার হাতে একটা কুপি টাইপের একটা দেখছিল প্রথম। তো আসলে এটা কুপিও না, ওটা কিসের আলো উনি ওইটা আজকে পর্যন্ত আমার যখন বলছে তখনও মানে ওটা জানতে পারেন ওটা কিসের আলো ছিল। জি তা আরেকটা জিনিস লক্ষ্য করে রাসেল ভাই, ওই মহিলার হাতে নাকি একটা ব্যাগ ছিল, যেটা উনি আন্ধারে দেখতে পারে নাই, অন্ধকারের মধ্যে। তো উনি দেখতেছে যে ওই মহিলা ওই পুটলি থেকে কিছু একটা বের করে, লাইক মানুষের কাটা হাত, উনি নিচের দিকে তাকায় ওইটা চাবায় চাবায় খাচ্ছে। তো রাসেল ভাই এটা দেখার পরে দাদা মানে খুব বেশি ভয় পায়। তো হঠাৎ করে ওই মহিলা মানে টের পেয়ে গেছে, ওনার দিকে তাকাইছে। তাকানোর পরে দাদা আল্লাহর নাম নিতেছিল তখন। তো ওনার টার্গেট ছিল একটাই, নৌকাটা কোনো একটা ভাবে খালের সাইড করে উনি লাফ দিবে ওইখান থেকে, নৌকা থেকে। তো উনি কোনোভাবে নৌকাটা সাইড করে খাল থেকে লাফ দেয়। তো লাফ দেওয়ার পরে উনি দৌড় দেওয়ার চেষ্টা করে। তো উনি দৌড় দিয়ে কিছু দূর যায় সামনে, ওনার কাছে মনে হইতেছিল যে উনি যতই যাচ্ছে মানে ওনার পা হাত পা সব অবশ্যই আসতেছে, হাত পা চলতেছে না ওনার। আচ্ছা কিছু দূর যাওয়ার পরে উনি দেখতেছে যে ওই মহিলা ওনারে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তো উনি অনেক কষ্ট করে আল্লাহর নাম নিতে নিতে মানে দৌড়ে কিছু দূর যায়। তো যাওয়ার পরে ওই আগে মানে বাড়িঘর ছিল একটু দূরে দূরে, তো উনি একটা বাড়ির কাছাকাছি চলে আসে। তো
তো চলে আসার পরে ওই বাড়ির সামনে ছিল একটা তাল গাছ। তো উনি দেখতেছে যে তাল গাছ থেকে ধাপ করে একটা শব্দ হইছে। শব্দ হওয়ার পরে উনি দেখতেছে যে ওনার কিছু দূর সামনে একটা লোক, জুব্বা পরিহিত একটা লোক ২ পা মেলে উনি দাঁড়ায় আছে ওনার সামনে। আর পিছন থেকে যে ওই মহিলা উনি লাফায় লাফায় রাসেল ভাই ওনার সামনে আসতেছে। তো উনি এটা দেখার পরে ওই মহিলাটা যখন লাফায় লাফায় সামনে আসতেছিল, তো ওনার দিকে একটা বিদকির একটা হাসি দিতেছিল তখন। তো হাসিটা দিয়ে যখন ওনার সামনে চলে আসে, তখন আমার দাদা নিজেরে ঠিক রাখতে পারেনি, তখন উনি সেন্সলেস হয়ে পড়ে ওইখানেই। তো পরের দিন সকালে রাসেল ভাই ওই যে খালে যারা মাছ ধরতেন, জাল পাতা ছিল, জাল দিয়ে মাছ ধরতেন বর্ষাকালে। তো এক লোক এরকম সকালবেলা যে ওনার জাল উঠানোর জন্য আসে, তো আসার পরে নাকি দাদার মুখ থেকে যেটা শুনছিলাম ওনারে সেন্সলেস অবস্থায় পাইছে ওইখানে। তো পাওয়ার পরে পরের দিন দাদারে বাসায় নিয়ে আসে। তো দাদার প্রচণ্ড জ্বর ছিল গায়ে। তো জ্বর থাকার পরে ওনার বাবা, আমার দাদার যে বাবা, তো উনি আবার মসজিদে ইমামতি করতেন। তো উনি ঝাড়ফুঁক করেন। পরে আমাদের এলাকায় স্থানীয় এক পীরের কাছে নিয়ে যায়, চন্দ্রমণির এক পীর। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে এই ঝাড়ফুঁক টুক করে, তারপরে আর ওনার সাথে কোনো সমস্যা হয় না রাসেল ভাই। এই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরও একবার তার দ্বিতীয় ঘটনাটি শোনার জন্য। এই ঘটনাটি একটু বড় আগের তুলনায়, এবং বড় ঘটনা আপনারা সবসময় পছন্দ করেন আমি জানি, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের প্রথম অতিথির দ্বিতীয় ঘটনা। Thanks, Russell bhai. Hi, listeners. This is Shad again. Russell bhai, এটাও কাওড়া নিয়ে ঘটনা, বাট ইট টুক প্লেস অন 2014. জি। তখন আমি সেম সিমেন্ট কোম্পানিতে কাজ করি, বাট আমি তখন প্ল্যান্ট থেকে আই ট্রান্সফার্ড ইন ঢাকা সেলস টিম। আমার টেরিটরি ছিল হচ্ছে আপনার সাভার থেকে আরিচা পর্যন্ত, অ্যান্ড আমার ডিস্ট্রিবিউশন অফিস ছিল মানিকগঞ্জে। তো আমি করতাম কি, সকালবেলা একদম ফজরের পরে চলে যেতাম ওখানে গিয়ে, লাইক ৯টার দিকে আমি আমার অফিস অ্যাটেন্ড করতাম। তারপর সারাদিনের কাজ শেষে আবার ৮টা-৯টার দিকে চলে আসতাম। তো একদিন আমার একটা ফ্যামিলি ফাংশন ছিল। তো আমরা বাসা আসতে আসতে লাইক 2 o'clock হয়ে গেছে, মিড নাইট। তো আমি চিন্তা করলাম যে এখন আর কী করবো, কী ঘুমাবো, একসাথে আমি এখন ইয়েতে চলে যাই, মানিকগঞ্জে এখনই চলে যাই, ড্রাইভ করে যাবো, সেল ড্রাইভ অ্যান্ড কার ড্রাইভ করে যাব। তো ওখানে গিয়ে রেস্ট নিয়ে সকালবেলা না যাচ্ছে। সো এটাই আমি বেটার ফিল করলাম। দেন আই লাইক 2:30 মিড নাইট আমি স্টার্ট করলাম বাসা থেকে, তখন স্কাটনেই থাকি। তখন ওখান থেকে আমি যাচ্ছি, তো এয়ারপোর্ট রোড হয়ে, এয়ারপোর্ট রোড গিয়ে আমি আপনাকে যেটা আগে বলেছি যে আমি রেডিসন পর থেকে অকটেন নিয়ে ওটা একটু জাস্ট একটু ফাস্ট ড্রাইভ করতাম কারটা। তো অ্যাজ ইউজুয়াল আমি ওটা করে, এখন মনে করেন যেখানে লে মেরিডিয়ানটা আছে হোটেল, তারপরে পিডিবির অফিসটা পার হয়ে আর একটু দূরে গেলে যখন মোটামুটি কাওড়া ব্রিজটা ভিজিবল, মানে মোটামুটি একদম স্পষ্ট দেখা যায়, তা আমি খেয়াল করলাম যে একটা লোক একটু উঁচু হয়ে আস্তে আস্তে রাস্তা ক্রস করছে, মানে আপনার লেফট থেকে রাইটে যাচ্ছে। কিন্তু আমি গান শুনতেছিলাম, আবার মানিকগঞ্জে যাব, হয়তো অন্য কিছু চিন্তা করতেছিলাম। আমি যদি একটু কনসেন্ট্রেশন দিতাম ওদিকে, আপনি একটা যে খেয়াল করবেন যে ওখানে কিন্তু আপনার কোনো গ্যাপ নেই, যেখান থেকে লোকটার মানে পার হয়ে ও রাস্তা দিয়ে চলে যাবে, ওইটা কিন্তু নেই, ওইটা কিন্তু মানে গ্যাপলেস একটা। তো আমি দেখলাম যে উনি পার হয়ে মানে রাস্তাটা ক্রস করতেছে। তো আমি করলাম কি, যেহেতু আমার গাড়ি লাইক 100-110-এ, আমি আস্তে করে একটু বাঁ দিকে স্টিয়ারিংটা কাটলাম যে বাঁ দিক দিয়ে আমি বের হয়ে যাব। সাডেনলি ইটস লাইক মেবি আমার গাড়িটা 100-150 ইয়ার্স ওই লোকটা থেকে দূরে সে উল্টা দৌড় দিছে, জাস্ট উল্টা দৌড় দিছে। আচ্ছা। উল্টা দৌড় দিয়ে মানে তখন মানে আমি আমি তো এমনিতে আপনার বাঁদিকে স্ট্রিংটা কেটে বাঁদিকে ঘুরে যাই, এখন যে উল্টা দৌড় দিছে, আমার তো আর করে কিছু নেই। আমি তো ওই স্পিডে আমি আই ক্যান ব্রেক মাই কার, কারণ আমার গাড়ি উল্টে যাবে। আমি তখন ডান দিকে স্টিয়ারিংটা ঘুরেছি, আর অটো স্টিয়ারিংটা একটু জোরেই ঘুরে গেছে। আমি ওই লোকটাকে উড়াই দিয়ে চলে গেছি, উড়ে, এবং আমি আমার গাড়িটা খুব জোরে গিয়ে আবার ডিভাইডের সাথে ইয়ে করলাম। তখন ওই গাড়িটা ছিল ফান কার্গো, একটা ফান কার্গো, ওটার হ্যান্ড ব্রেকটা হচ্ছে আপনার ইয়েতে পায়ে, লেফট পায়ে, আর ব্রেক তো আছে, দুইটা একসাথে চেপে ধরছি। চেপে ধরে আমার রাইট সাইডটা ফুললি ড্যামেজ হয়েছে, গাড়িতে স্টপ হয়ে গেছে। আমার কিছু হয়নি আলহামদুলিল্লাহ, আমার সিট বেল্টটা বাঁধা ছিল। আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে একটা তো মানে স্পট ডেড হয়ে গেল। কিন্তু ওয়ান থিং রাসেল ভাই, যখন ওই লোকটার উপর দিয়ে আমার গাড়িটা যায় আমি কিন্তু কিছু ফিল করি না, কিন্তু আপনার একটা চলন্ত গাড়ির মধ্যে আপনি যখন কিছু একটা আপনাকে কিছু বাধা দিবে, আপনার গাড়িটা কিন্তু একটু ফিল করবেন, শেক করলো বা কিছু বাড়ি খেলা একটাই হবে। আমি কিন্তু কিছু ফিল করিনি। আমি অনেকক্ষণ বসেছিলাম গাড়ির মধ্যে, বসে চিন্তা করতে এখন কী হবে। এর মধ্যে যদি ইটস লাইক
সোয়া 3টা বাজে তখন রাত। 2-4 জন লোক অলরেডি একটা বাস থেমে গেছে। একটা বাস থেমেছে, কী হয়েছে? তখন আমি ডান দিকের দরজাটা খুলতে পারতেছি না, বাঁ দিকের দরজা দিয়ে নামলাম। নেমে আমি তো চারিদিকে তাকাচ্ছি, রক্ত বা মানে ব্লাড বা লোকের বডিটা, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। নাথিং ইজ দেয়ার, এভরিথিং ক্লিয়ার। এখন সবাই আমাকে জিজ্ঞেস করতে, কী হয়েছে ভাই, কীভাবে অ্যাক্সিডেন্ট করলে, রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া নাই। কিন্তু আমার মুখ থেকে তো কোনো আওয়াজ নেই, আমি সেটাই। তো আওয়াজ করতে পারতেছি না, বিকজ আমি তো ওই যে ডেড বডিটা খুঁজতেছি কোথায়। একটা আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন এবং আপনার ভাল লাগছে না এই কারণে। এক্স্যাক্টলি নো, কারণ আমি অপরাধ তো বোধে জানি যে ভুগছেন এখন আপনি আমার গাড়িটা প্রচন্ড। ভেঙে ফেলবে, হ্যাঁ, এমনিতে ড্যামেজ তো আমাকে মার দিবে, এটা তো আমি কনফার্ম। জি। কিন্তু মানে লাকিলি আর আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি আমি কিছুই পারলাম না আসলে। ইট ওয়াজ লাইক এ ফেক একটা জিনিস। এবং আমার মনে হয় রাসেল ভাই, যে অনেকে বলে যে কেন অ্যাক্সিডেন্টটা হয় ওখানে, দিস দ্য ওয়ান রিজন আই ফাউন্ড ইট আউট ইন মাই লাইফ, যে দিস ইজ দ্য রিজন। অনেকে বলে, অনেকে বলে না। এই যে অনেক দূর উনি গেল, আবার দৌড় দিল উল্টো দিকে, দ্যাটস দ্য রিজন। এবং তারপরে ওই লোকজনে কয়েকজন ধরাধরি করে আমার গাড়িটা ঠেলে একটু রাস্তার বাঁদিকে নিয়ে গেল, কর্নারে। দেন অনেকক্ষণ বসেছিলাম, নেক্সট 6টার দিকে উপরে একটা গ্যারেজ থেকে অনেক কষ্ট করে লোকজন এনে গাড়িটাকে মোটামুটি একটু মানে যেত দাঁড় করানো হলো। দাঁড় করানো হলো। তো আমি ওইটা নিয়ে মোটামুটি আর যেতে পারলাম না মানিকগঞ্জে, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাসায় চলে আসলাম। জি। এই আর কি। সো দ্যাট ওয়াজ ওকে। মাই আমি এই দুটো ঘটনা আমি চেয়েছিলাম যে আপনি একসঙ্গেই বলবেন। এই দুটো ঘটনা তো কাওলার ঘটনা, কিন্তু হ্যাঁ, আপনার হ্যাঁ। সাথে ছাতকেও ঘটনা ঘটেছিল। হ্যাঁ, হ্যাঁ, সেই ছাতকে। ঘটনাটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে ঘটনাটা আপনার ছাতকে ঘটেছিল। তার আমি আই ক্যান সে যে এটা এরকম দেখতে, ওরকম দেখতে। ইটস লাইক এটা একটা আকৃতি, ইস হিউম্যান আকৃতি, মানে Shape একটা। শেপ, রাইট, রাইট। তো তখন আমি কি করব, আমি আবার সূরাতুল ইখলাস পড়া শুরু, এবার পুরোপুরি 2 বার পড়লাম, 3 বার পুরোপুরি পড়লাম। তখন দেখলাম যে সব একদম এভরিথিং নরমাল। তখন আমি নেমে সিকিউরিটি ডাক দিলাম যে তুই একটা চেয়ার নিয়ে এখানে বস আমার রুমের সামনে, আমি একটু ঘুমাই। এটা করতে করতে ফজরের আজান দিল। দেন তো আলহামদুলিল্লাহ উজু করে নামাজ পড়লাম, নামাজ আদায় করে তারপরে এভরিথিং হলো। কিন্তু মানে এফেক্টটা যে হলো, আমি 8:30 আমাদের অফিস ছিল, যখন অফিসে গেলাম প্রচণ্ড জ্বর। এবং 2টার সময় আমাকে প্ল্যান্ট ম্যানেজমেন্ট বাইয়া ঢাকা পাঠালো। এবং আমি কন্টিনিউয়াসলি 7 দিন প্রচণ্ড জ্বরে ভুগলাম। আমার ফ্যামিলি অনেক সাফার করেছে ওই সময়টায়। এবং 8 দিনের দিন আমি এবার প্ল্যান্টে জয়েন করলাম আর কি গিয়ে। দ্যাট ওয়াজ মাই থার্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি